হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা কথা বলবো অ্যাবি জিমেনেজের জাস্ট ফর দি সামার এই বইটা নিয়ে। এই বইটা বুক ইউটিউবে খুবই পপুলার আর খুবই ট্রেন্ডিং। এই বইটা এটা একটা সামার রিড বলতে পারো, বাট খুব সুন্দর সুইট একটা লাভ স্টোরি রয়েছে এই বইটায়। তো এটা স্টোরিটাই আমরা শর্টলি জানবো যে কী রয়েছে না রয়েছে, আর আমি আমার রিভিউ দেবো এই বইটা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো এই বইটা আমি প্রথমেই তোমাদেরকে একটা কথা বলতে চাই যে এই বইটা আমি মিশো থেকে পারচেস করেছি 3টে সেটে। মানে অ্যাবি জিমেনেজের 3টে বই আছে, পার্ট অফ ইয়োর ওয়ার্ল্ড আর ইয়োর্স ট্রুলি আর জাস্ট ফর দি সামার। এই 3টে বই আমি একসাথে কিনেছি মিশো থেকে, আর কোয়ালিটি খুবই ভালো। জাস্ট এই বইটা নিয়ে একটা গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে যে এই বইটার পিছনে যে রাইটারের ছবি দেওয়া রয়েছে এবং তার সম্বন্ধে বলা রয়েছে, আর বইটার যে ব্রিফলি শর্ট যেটা দেয়া থাকে লুকআউটটা, সেটা ভুল দেওয়া আছে। এছাড়া পুরো বইটাই ঠিকঠাক আছে। তো ওইটাকে আমি ইগনোর করে বইটা পড়েছি। আর বইটার স্টোরি আমি তোমাদেরকে বলতে শুরু করছি। তো বইটার স্টোরি হচ্ছে জাস্টিন আর এমাকে নিয়ে। তো এমা হচ্ছে একজন নার্স। সে হচ্ছে এক জায়গায় স্থির থাকে না, একটা হসপিটালে স্থির থেকে সে মানুষের সেবা করে না। সে হচ্ছে প্রায় 1 মাস 2 মাস অন্তর অন্তর বিভিন্ন কন্টিনেন্ট, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রিমোটলি কাজ করে, বিভিন্ন হসপিটালের সাথে কোলাবোরেশনে নার্সের কাজ করে। এবং ওর সাথে থাকে ওর বেস্ট ফ্রেন্ড ম্যাডি। আর জাস্টিন হচ্ছে, সে মিনিসোটা বলে যে জায়গাটা রয়েছে সেখানে থাকে। সে এমনি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার টাইপের ছেলে, সে ওয়ার্ক ফ্রম হোমই করে। তো এই দুটো মানুষ কী করে একসাথে এলেও দুজনে আলাদা, সেটাই আমরা এই স্টোরি থ্রু জানবো। বইটার পরেই আমরা প্রথমে বুঝতে পারছি যে জাস্টিন আর এমা এরা দুজনে একটা লুপ হোলের মধ্যে ফেঁসে রয়েছে। সেটা কীরকম না, এরা দুজনে বিগত কয়েক বছরে বা অতীতে যাদেরকে ডেট করেছে বা যাদের সাথে রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করেছে, তারা এদের সাথে ব্রেকআপ করেছে। এবং ব্রেকআপ করার পরেই যে মানুষকে এরা ডেট করেছে সে তার সোলমেট হয়ে গেছে। কীরকম জাস্টিন যদি কোনো মেয়ের সাথে ডেট করে, তাহলে সেই মেয়েটা জাস্টিনের সাথে ব্রেকআপ করে নেয় কিছুদিন পরেই, এবং তারপরেই যে ছেলেটার সাথে প্রেম করে সে তার সাথে বিয়ে করে নেয়। ঠিক এই সেম জিনিস এমার সাথে হয়েছে। তো এটাই হচ্ছে এই স্টোরিটা। এই যে কার্স মতো বা এই জিনিসটার মতো, এইটা থেকে বাঁচার জন্যই জাস্টিন একটা রেডিটে বা একটা নেটে একটা নিজের অ্যাকাউন্ট খুলেছে এবং সেখানে সে নিজের সম্পর্কে সব ঝেড়ে কেচে ফেলছে। তো এই যে জিনিসটা ও বলেছে সেটা এমা একদিন পড়ে, এবং এমারও মনে হয় যে আমিও সেম সিনারিওর মধ্যে যাচ্ছি এই ছেলেটার সাথে। তো ও ছেলেটার সাথে এরকম হ্যাঁতে হ্যাঁ মেলায় যে আমার সাথেও সেম হচ্ছে, এবং জাস্টিনও ওর সাথে কথা বলা স্টার্ট করে দেয়। এবার এই কথা বলার থ্রু জাস্টিনের বন্ধুদের সাথেও কথা বলে। তো জাস্টিনের বন্ধুরা আইডিয়া দেয় যে তুই এক কাজ কর, তুই যে মেয়েটা বলেছে যে ওর সাথে সেম হচ্ছে, তুই ওর সাথে একবার প্রেম করার চেষ্টা কর। ফেকই হতে পারে, দেখ তোদের সাথে যারা প্রেম করে তারা ব্রেকআপ করে নেয়, তারপরে সোলমেট পায়। তো এটা হয়তো একটা কার্স বা একটা অভিশাপ। তোরা দুজনকে ডেট কর, তারপর তোরা যখন দুজনে ব্রেকআপ করে নিবি, দুজনে সোলমেট পেয়ে যাবি। প্রথমে তো জাস্টিনের এটা খুব চাইল্ডিশ মনে হয়, কিন্তু ও পরে এই জিনিসটা ভেবে দেখে এবং এমাকে এই জিনিসটা বলে। তো এমাও রাজি হয়, বাট অতটাও হয় না। তো এমা নিজের বান্ধবীকে রাজি করিয়ে মিনিসোটাতে নিয়ে আসে, এবং সেখানে একটা আইসোলেটেড আইল্যান্ডে একটা কটেজ ওরা ভাড়া করে, যেখানে একটা ইয়টে করে ওদের ওইখানে যেতে হয়। এবং যে ল্যান্ডলর্ড রয়েছে তার বিশাল বড় ম্যানশন রয়েছে, সে খুব একটা বেশি থাকে না বলে তার মেড আর সে মিলে এই জায়গাটাকে ভাড়া দিয়েছে, ম্যানশনটাকে না, তার এই আলাদা যে আইল্যান্ডে কটেজটা রয়েছে সেটা। তো সেখানে থেকে এমা আর জাস্টিন ঠিক করে যে তারা 4টে প্রপার ডেটে বা ঘুরতে যাবে 4বার, এবং একবার কিস করবে, এবং তারপর তারা ব্রেকআপ করে নেবে, যেটা প্ল্যান মাফিক হয়। তো এই রকম যখন যায়, এবার আমরা জাস্টিনের দিকটা দেখতে পাই যে জাস্টিনের একটা কুকুর রয়েছে, প্লাস জাস্টিনের একটা ভাই, একটা বোন, আর একটা বোন, 2টো বোন রয়েছে, এবং জাস্টিনের এক মা রয়েছে। কিন্তু জাস্টিনের মা কিছুদিনের মধ্যেই
জেলে যাবে। কারণ হচ্ছে জাস্টিনের মা, জাস্টিনের বাবা মারা যাওয়ার পর কিছু টাকা হেরফের করে নিজের ছেলে মেয়েদেরকে ডিজনিল্যান্ড হ্যানা ত্যানা উল্টোপাল্টা জায়গায়, মানে ভালো জায়গা বাট অন্যের লোকের টাকা ঝেড়ে সেই জায়গায় নিয়ে গেছে। তো সেইগুলো ধরা পড়ে গেছে, তো ওর মাকে প্রিজনে যেতে হবে 6 বছরের জন্য। তো এখন জাস্টিনের লাইফটা পুরোপুরি আপসাইড ডাউন হয়ে গেছে, বিকজ জাস্টিনকে তার নিজের যে 3টে সিবলিং রয়েছে তাদের কাস্টাডি নিতে হবে সাময়িক, মানে 6 বছর তো কম নয়। এবার 3জনেই স্কুলে পড়ে, তার মধ্যে ওর কাজটাকে মেনটেন করা। এবার এমা এসছে সেই জিনিসটাকে করা। ও প্রথমে লাইটলি নিয়েছে এবং এমাকে এটা বলেনি, কারণ ও জানে যে আমরা বেশিক্ষণের জন্য নই, আমরা জাস্ট এই জিনিসটাকে ওয়ার্কআউট করানোর চেষ্টা করছি, চাইল্ডিশ একটাতেই। আর এইদিকে আমরা এমার বিষয়ে জানতে পারি যে এমার এক মা রয়েছেন, বাট এমার মা খুবই কেয়ারলেস টাইপের পার্সন, মানে কেয়ারলেস বলতে যাচ্ছে তাই কেয়ারলেস। ছোট থেকে আজ অবধি জন্ম দিয়ে ওর মা হাজারবার গায়েব হয়ে গেছে। 3-4 বছর পর পর উদয় হয়, হঠাৎ করে আসে, এসে যে কোনো লোকের সাথে সম্পর্কে জড়িত হয়, তার থেকে চুরিচামারি করে আবার গায়েব হয়ে যায়। ইভেন এমার কোনো খোঁজও নেয় না, কিছু না। বাট এমা তার মাকে নিয়ে খুবই বেশি সিম্প্যাথিক্যাল। ও সবসময় ওর মনকে এই জিনিসটা বলে যে হয়তো আমার মা অনেক কম বয়সে আমাকে কনসিভ করেছে, তাই মাই ম্যাচিওর ছিল, মা এই জিনিসটা জানেই না, মায়ের কাছে টাকা ছিল না, ওই জন্য আমায় দেখভাল করেনি। তো এই যে এমার যে বেস্ট ফ্রেন্ড ম্যাডির ফ্যামিলি এমাকে ফস্টার কেয়ার করেছে, মানে লালন পালন করেছে। এবার এমা এইভাবে মানুষ হতে হতে কী হয়েছে, ও যেহেতু ওর মায়ের জন্য চিরকাল ওয়েট করে, সঠিক ভালোবাসার ফ্যামিলি সেইভাবে নেই, ও নিজের চারিদিকে একটা মানে দেয়াল খাড়া করে দিয়েছে। ও নিজের কাছে কাউকে আসতে দেয় না। ওর বিলঙ্গিংস বলতে দুটো জাস্ট সুটকেস, যেটা অল টাইম রেডি থাকে, যেহেতু একটা রিমোটলি নার্স আমি বলেছিলাম। এর বাইরেও কিচ্ছু রাখে না যার সাথেও অ্যাটাচমেন্ট ফিল করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্টিন আর এমা দুজনেই দুটো ব্রোকেন পার্সন, দুজনেরই পাস্ট বলো বা দুজনের প্রেজেন্ট বলো একটু ডেভাস্টেটেড। তো দুজনে মিলে ডেটিংয়ে যায় এবং জাস্টিন এমা খুবই মজা মস্তি করে এবং পিওরলি টিপিক্যাল ডেটিং না। এখানে হচ্ছে জাস্টিনের বোনের উকুন বাঁচা, তারপর এমার কি বলবো একটা রোগ হয়েছে, এমা বমি করছে, সেই বমি পরিষ্কার করা, মানে একদম ছোট্ট ছোট্ট জিনিস, কেয়ারিং, এইসবের মধ্যে ওদের দুজনের ভালোবাসা ডেভেলপ হয়, দুজনে দুজনের প্রতি ফিলিংস ডেভেলপ করে। এবার একদিন তো এমন হয়, যে বমি করার কথাটা বললাম, এমার এত শরীর খারাপ হয়ে যায় আর এমা ওই আইল্যান্ডে একা থাকে, কারণ ম্যাডি সেই সময় ওর বাবা মার অ্যানিভার্সারির জন্য বা ওর বাবা মার কাছে গেছিলো, এবং যেহেতু ওখানে একা, ও ওখানে কাউকে ডেকে উঠতে পারে না, ইভেন ওর মাও ওর খোঁজে নেয় না। তো জাস্টিন সেটা আঁচ করে একটা ওই হাওয়া দেওয়া ফ্লোটি হয় না, যেগুলো জলের মধ্যে ভাসে সুইমিং পুলে, সেইটার মধ্যে উঠে হাতে করে প্যাডেল করে ওই আইল্যান্ডে যায় এমাকে দেখার জন্য, এবং 4 দিন এমার পুরোপুরি সে দেখভাল করে। এবার জিনিসটা যখন ডেভেলপ হয়, এর মাঝামাঝি কী হয়, যে এমার মা সেখানে চলে আসার, ওই যে ম্যানশনটা বলেছিলাম, ওই ম্যানশনের যে মালিক নীল, তার সাথে একটা অ্যাফেয়ার করতে শুরু করে, এবং সে ম্যানশনে তাকে সব করে, বাট নিজের মেয়ের একবারও খোঁজ নেয় না। তো এবারে জাস্টিন আর এমার মধ্যে রিলেশনশিপ ডেভেলপ হয়, বাট জাস্টিন তো পুরোপুরি ভালোবাসায় মানে পড়ে গেছে। ও এমাকে বলেও যে আমি জিনিসটাকে আরে মানে রিয়েল চান্স দিতে চাই, জাস্ট সোলমেট খোঁজার জন্য ব্রেকআপ করতে চাই না। বাট এমা এখানে কোথাও স্কেপটিক্যাল আর কনফিউশনে ভুগছে, বিকজ ও ঠিক বুঝতে পারছে না আমি কী করবে না করবো। ওরও জাস্টিনকে ভালো লাগছে, বাট কমিট করতে ভয় পাচ্ছে। তো সেই ক্ষেত্রে এমা তাও চেষ্টা করার কথা বলে যে ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার সাথে একটা স্টেবল রিলেশনশিপে আসার, যখন সবই ঠিকঠাক যাচ্ছে, ওর ভাই বোনের সাথে ওর বন্ডিং হয়ে গেছে। এই মুহূর্তে এমার বার্থডে আসে, তো ম্যাডি আর জাস্টিন, বিশেষ করে ম্যাডি সাজেস্ট করে যে হয়তো বাইরের দেশে এরকম কোনো জিনিস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, তুই তোর ডিএনএ রিপোর্ট রান করে তোর আরও কোনো সিবলিংস বা তোর কেউ আছে কিনা বাবা, সেরকম তো কারোর খোঁজ নেই, কারণ তোর মেয়ে বলছি মা এরম টাইপের। তো এমা খোঁজ করে আর জানতে পারে যে ওর একটা ভাই রয়েছে, সে এই মিনিসোটাতেই থাকে 20 কিলোমিটার দূরে। তো এমা তার সাথে গিয়ে দেখা করে এবং জানতে পারে যে ওর ভাইয়ের বউ, ইভেন ওর ঠাকুরদা ঠাকুমাও ছিল, আর ওর মা এই যে মাঝে মধ্যে গায়েব হয়ে যেত, ওর মা এখানে এসে থাকতো, দেখা করতো। ইভেন এই যে ওর ঠাকুরদার বাড়িতে এখন ওর ভাই থাকছে, এই বাড়িটা ওর ভাই ওর মাকে অনেকগুলো টাকা দিয়ে, মিলিয়নসে টাকা দিয়ে কিনেছে। তো এটা জানার পর না এমা পুরো হাঁ হয়ে যায় যে আমাকে
লোকের দয়ায় ছেড়ে আমার মা টাকা নিয়ে ফুর্তি করে বেরিয়েছে, এর ওর সাথে রিলেশনশিপ করে, চুরিচামারি করে। ইভেন আমার একটা ভাই আছে, কোনোদিনও আমায় বলেনি, আমার ঠাকুরদা ঠাকুমা আছে বলেনি, আজকে আমাকে তাদের ভরসায় ছাড়তে পারতো, আমি একটা ফ্যামিলি বাতাবরণে বড় হতে পারতাম। এমন নয় যে ম্যাডির ফ্যামিলি আমার দেখভাল করেনি, বাট এটার কি খুব দরকার ছিল যখন আমার নিজের ফ্যামিলি আছে? আর এমা এটা জানার পরে না খুব বেশি মানে কষ্ট পায় এবং সোজাসুজি ম্যানশনে চলে যায় ওর মাকে কনফ্রন্ট করতে। কিন্তু ওর মা যেন পুরো কেয়ারলেস, হ্যাঁ কী হয়েছে, কোনো ব্যাপার না, আমি বলিনি, কারণ তোমার ঠাকুরদা ঠাকুমা নিয়ে নি তো। তো এমা বলে যে তো তাতে কী হতো, তুমি কোনোদিন আমার কেয়ার করেছো? এইভাবে কথা কাটাকাটি হয় এবং এমা ওর মাকে বলে দেয় আমি তোমার মুখ কোনোদিনও দেখতে চাই না। এবার এমার যে মা রয়েছে না, সে একদম উল্টো টাইপের প্রকৃতির মেয়ে। ইভেন ও এই ম্যানশনে থাকাকালীনও অনেক উল্টোপাল্টা কাজ করেছে। নীলের সমস্ত জামা কাপড় ও বাইরে লনে ফেলে দিয়েছিল, সেগুলো এমা, ম্যাডি, জাস্টিন পরিষ্কার করেছিল। ইভেন এই ঘটনার পরে এমার যে মা রয়েছে অ্যাম্বার, সে পুরো ম্যানশনটাকে আগুন লাগিয়ে দেয়, দিয়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে জাস্টিন, ম্যাডি সবাই দৌড়ে আসে, বাট এই ঘটনার পরে না এমা পুরোপুরি গুটিয়ে যায়। ও ম্যাডি আর জাস্টিনকে না বলে ও পুরোপুরি চলে যায় অন্য কোথাও একটা এয়ারপোর্টে হোটেল নিয়ে। তো এই মুহূর্তে জাস্টিন আসে, নীলকে বলে যে তোমার বাড়ি পুড়ে যাচ্ছে, বাট নীলও এখানে পুরোপুরি বিকার, মানে কোনো কিছু দেখায় না, ও একদমই অ্যাফেক্টেড নয় এরম দেখায়। কারণ এর কারণ হিসাবে নীল বলে যে আমারও পাস্টে আমি খুব একটা ভালো মানুষ ছিলাম না, বাট আমি এখন বেটার হওয়ার চেষ্টা করছি, আর হয়তো এটা আমার কর্মফল। আমি যে মুহূর্তে অ্যাম্বারের সাথে দেখা করি তখন ভেবেছিলাম আমি একটা ভালো মানুষ হব, আর বলে না যে পাপ ভাব বাপকে ছাড়ে না, ঠিক সেই মুহূর্তে যাকে আমি ভাবলাম ভালোবাসবো সে আমায় এইরকমভাবে দিল, ঠিক আছে আমি এটা ডিজার্ভ করি। তো এর মাঝে জাস্টিন আর এমা জানতে, এই যে এমা বলছি, ম্যাডি জানতে পারে যে এমা চলে গেছে। আর ম্যাডি একটা বুদ্ধিমানের কাজ করেছিল, ওর লাগেজে চিপ লাগিয়ে দিয়েছিল, যেটা ও ট্র্যাক করেছে ও কোথায় আছে। তো ও জাস্টিনকে বলে তুমি বাড়ি যাও, আমি দেখছি আমার বান্ধবীকে, এই মুহূর্তে ও কাউকে কাছে আসতে দেবে না, ও গুটিয়ে থাকবে, আমি দেখছি। ও যায়, গিয়ে এবার এমাকে বোঝায় যে দেখ তুই পালিয়ে বাঁচতে পারবি, তুই তোর মায়ের এতে এতটাই এফেক্টেড হয়ে গেছিস, তুই নিজেও তোর মায়ের মতো হয়ে গেছিস, সব কিছু থেকে পালাতে চাইছিস, ঠিক আছে তুই পালা, তোর কোনো সমস্যা নেই, বাট তুই কি নিজের থেকে পালাতে পারবি? তখন ও বলে যে দেখ জাস্টিন তোর জন্য এত কিছু করেছে, তোর অন্তত উচিত তোকে বলে চলে যাওয়া, ও তো একটা কারণ খুঁজবে যে আমাকে কেন না বলে চলে গেল। তো সেটাই হয়, পরের দিন এমা ফেরে এবং জাস্টিনকে বলে যে আমার যা অবস্থা, আমার যা মেন্টাল কন্ডিশন, আমি যা যা ডিসকভারি করেছি তোমার সাথে কাটানো সব মুহূর্ত ভালো, বাট আমি কোনো দিনই একটা স্টেবল জিনিস তোমাকে দিতে পারবো না যতক্ষণ না আমি নিজে স্টেবল হচ্ছি। আর তোমার ভাই বোনরা তারা আমার থেকে খুবই অ্যাটাচ, কিন্তু আমার নিজের কোনো গ্যারেন্টি নেই, আমিও আমার মায়ের মতো, যখনই কিছু বেশি বেশি হয়ে যায় আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আজ যদি তোমার ভাই বোন আমার সাথে পুরোপুরি অ্যাটাচড হয়ে যায় লিভিনে থাকতে থাকতে, তখন আমি যখন চলে যাব তোমার ভাই বোনও, আমি যেরকম ফিল করেছিলাম ছোটোবেলায় আমার মা বারবার চলে যেত, তোমার ভাই বোনও তাই ফিল করবে। বাট জাস্টিন ওকে খুবই বোঝায় যে আমরা ওয়ার্কআউট করবো, আমরা চেষ্টা করবো, বাট এমা শোনে না। ইভেন জাস্টিনও বুঝতে পারে যে এটা ঠিকই বলছে ও, আগে ওকে নিজেকে সুস্থ হতে হবে, তবে না ও একটা সুস্থ রিলেশনশিপে আসবে। তো সেটা হয়, এমা চলে যায়, 6 মাস দুজনের মধ্যে কোনো যোগাযোগ থাকে না এবং এমা এর মধ্যে থেরাপি নেয়, নিজেকে স্টেবল করে। ম্যাডি একটা স্টেবল রিলেশনশিপে আসে, ওর ভাইয়ের বাড়িতেই থাকে ওই শহরের মধ্যে। এবং কিছুদিন পরে ও যখন মনে করে যে আমি ঠিক আছে, একবার চেষ্টা করে দেখি জাস্টিন কোনো নিউ রিলেশনশিপে গেছে কিনা, যদি না যায় আমি ওকে বলবো, জোর করবো না যে তুমি কি আমার সাথে আবার আসবে, কারণ এমা নিজেই ওকে বলেছিল তুমি আমার জন্য ওয়েট করবে না। এই ওয়েট করাটাও ঠিক আমার মায়ের মতো হবে, আমি যেমন 28টা বছর ওয়েট করেছি আমার মা আমার কাছে ফিরে আসবে, তোমার কাছেও সেরম হবে। তো ও যায় এবং যাওয়ার পথে ওর কাছে মানে সেই দিনই ওর জাস্টিনের যে বড় বোন আছে সারা, তার কল আসে যে ওর ফার্স্ট পিরিয়ড হয়েছে। তো ও ওকে স্কুলে আনতে যায় এবং গিয়ে জাস্টিনের বাড়ি ছাড়ে, জাস্টিনের সাথে দেখা করে। জাস্টিন তো প্রথমে পুরোপুরি চমকে যায়, ও 6 মাসে কোনো মেয়ের দিকে তাকায়নি, কাউকে ডেট করেনি। ও ওকে বলে যে তোমার না আসাই উচিত ছিল, এটা শুনে এমা একটু কষ্ট পায়, বাট ভাবে যে ঠিকই বলেছে, কারণ স্বাভাবিক মানুষের একটা রাগ অভিমান থাকে, আমি 6 মাস ছিলাম না, 6 মাস পরে হুট করে এসছি। ইভেন জাস্টিনের মাথায় এসছে ও এখন এসছে, কিছুদিন কাজ করবে, আবার কিছুদিন পরে আবার প্যানিক করে চলে যাবে, তার থেকে না আসাই ভালো। বাট এমা সেই মুহূর্তে ওকে বলে যে আমি থেরাপি নিচ্ছি, আমি নিজের চিকিৎসা করাচ্ছি, আর আমি আগের থেকে অনেক স্ট্রং। তুমি হয়তো খেয়াল করনি, আজ যখন তোমার বোন আমায় কল করেছে আমি চাইলে নাই যেতে পারতাম, বাট আমি গেছি, এটা আমার কাছে একটা বড় সড়ো স্টেপ, বিকজ আমি তোমায় ভালোবাসি। এবং দুজনে যখন দুজনের মনের ফিলিংসটা পুরোপুরি ক্লিয়ার হয়, জাস্টিন ওকে আবার জড়িয়ে ধরে এবং দুজনে ঠিক করে যে এবারেরটা পুরোপুরি সারা জীবনের মতো হবে, শুধু সামার বা গরমকালের জন্য হবে না। তো এই হলো একটা স্টোরি, জাস্ট ফর দ্য সামারি
একটা শর্ট মানে সামারি বা স্টোরি আমি তোমাদেরকে দিলাম। বইটা ওভারঅল খুব ভালো, আহামরি কিছু নয়, বাট হ্যাঁ স্টোরিটা ফাউন্ড ফ্যামিলি, ট্রমা, ডিপ্রেশন, পিটিএসডি নানান জিনিসের সাথে ডিল করছে, পড়তে ভালো লাগবে বইটা। আর এই যে নীলের কথা বললাম, আমি এই বইটা পড়তে পড়তেই জানতে পারলাম যে এমার মায়ের সাথে যার অ্যাফেয়ার ছিল নীল, সে হচ্ছে পার্ট অফ ইয়োর ওয়ার্ল্ডে এই ক্যারেক্টারটা রয়েছে। তো আর ড্যানিয়েলের যে বউ মানে এমার যে ভাই, তার নাম ড্যানিয়েল, আর তার বউয়ের সাথে নীলের একটা মানে রিলেশন ছিল, সেটাই পার্ট অফ ইয়োর ওয়ার্ল্ড। ওই স্টোরিটা আমি পড়লে জানতে পারবো। তো ইন্টার কানেক্টেড ক্যারেক্টার্স রয়েছে এই বইটার মধ্যে, যেটা আমি বুঝলাম। বইটা ওভারঅল খুবই ভালো, ইংলিশ খুবই সহজ, ছোটো ছোটো চ্যাপ্টারে ভাগ করা, খুব ফাস্ট পেস, তোমার পড়তে খুবই ভালো লাগবে, লাইট ওয়েট। তো আমার থেকে একটা ভুল হয়ে গেছে, আমি স্টোরিটা বলা বা যখন আমি তোমাদেরকে সামারিটা বলছিলাম সেই ক্ষেত্রে আমি বলে ফেলেছি ওর ঠাকুরদা ঠাকুমা, বাট সেটা নয়, এমার দাদু আর দিদিমা, মানে এমার মা অ্যাম্বারের মা আর বাবা, তার কাছে ড্যানিয়েল মানুষ হয়েছিল, এমার ভাই। তো এইটা আমি মিস্টেক করেছি, এটা তোমরা একটু ক্ষমা করে দিও। আর এই বইটার পেজ সংখ্যা হচ্ছে 338 বা 339, অর্থাৎ 338 থেকে 339-এর মধ্যে গল্পটা শেষ হয়ে যাচ্ছে। আর বইটার শেষের দিকে কিছু প্রশ্ন উত্তর দেয়া রয়েছে, কেমন না যেগুলো রিডাররা যারা বই পড়ছেন বা পড়েছেন তারা লেখিকার ওয়েবসাইট বা গুড রিডসে এই প্রশ্নগুলো করেছিলেন। তার মধ্যে সবচেয়ে যে বেশি প্রশ্নটা করা হয়েছে রিডিং গ্রুপ গাইডে, সেটা হচ্ছে দ্য বিগ কোয়েশ্চেন অন এভরিওয়ানস মাইন্ড, ওয়াই ব্রিং নীল ব্যাক। মানে সবার মনের মধ্যে এই প্রশ্নটাই আছে যে নীলকে কেন ফেরত আনা হলো। এবং এটা পরেই আমি জানতে পারলাম যে নীল যে ক্যারেক্টারটা, সে হচ্ছে পার্ট অফ ইয়োর ওয়ার্ল্ড ওই বইটার মধ্যে ছিল, এবং ওখানে ও কিছু মারাত্মক করেছে যার জন্য রিডাররা মনে করে যে নীলকে আনাটা ঠিক হয়নি আর নীলকে সেকেন্ড চান্স দেওয়াটা ভুল হয়েছে। তো সেটাই এক্সপ্লেন করেছেন লেখিকা যে কেন তিনি নীলকে এনেছেন। এই স্টোরিটার সাপোর্টে নীলকে আনা দরকার ছিল, ওকে একটা বোধহয় হ্যাপি এন্ডিংও দেওয়ার চেষ্টা করেছিল, বাট রিডাররা যেহেতু মনে করেনি, লেখিকা সেটাকে মানে মুছে দিয়েছেন বা সেটাকে ইরিজ করে দিয়েছেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড ইউ চুজ টু হ্যাভ দ্য ওমেন স্টে অন দ্য আইল্যান্ড। তো সেটারও উনি ব্যাখ্যা দিয়েছেন যে উনি নিজেও রিয়েল লাইফে একটা আইল্যান্ডে ছিলেন এবং সেটা থেকে আইডিয়া পেয়েছিলেন। তারপর এনি আদার ইস্টার এগস, উই নো হাউ মাচ ইউ লাভ দেম। ইস্টার এগস মানে এই লেখিকার লেখা আরও অনেক বইয়ের ক্যারেক্টার, জায়গা, সেগুলো এই বইটার মধ্যে ইউজ করা হয়েছে। তো আমার অ্যাবি জেমিনেজের পড়া এই বইটা প্রথম, আমি ওনার অন্যান্য বই পড়িনি, তো আমার কাছে তো কোনো ইস্টার এগ লাগেনি, আমি অবশ্যই অন্য বইগুলো পড়লে জানতে পারবো। আর এছাড়া কিছু প্রশ্ন দেয়া রয়েছে, মানে লেখিকা আমাদেরকে দিয়েছে অ্যাজ এ রিডার, আমরা সেগুলো রিফ্লেক্ট করি কিভাবে। যেমন ইফ ইউ কুড লিভ এনিওয়্যার জাস্ট ফর দ্য সামার, ওয়্যার উড ইউ লিভ। যেমন এই বইটার মধ্যে এমা শুধু সামার অর্থাৎ গরমকালে থাকার জন্য এসেছিলো, তো আমরাও যদি এরকম চান্স পাই আমরা কোথায় থাকবো। নেক্সট হচ্ছে, হ্যাভ ইউ এভার মেট সামওয়ান হু অ্যাক্টস লাইক এম্বার, হাউ ডিড দ্যাট রিলেশনশিপ এন্ড আপ। মানে তোমার সাথে কি এমার মা অ্যাম্বারের মতো কারোর সাথে পরিচয় ঘটেছে এবং তার সাথে রিলেশনশিপটা কী টার্মসে আছে বা নেই সেটা। নেক্সট, ডু ইউ থিঙ্ক এমা লিভিং টু ওয়ার্ক অন হার সেলফ ওয়াজ ব্রেভ অর সেলফিশ। এখানে বলছে যে এমা যে নিজের মতো করে চাকরি করতো সেটা তুমি কি মনে করো, সেলফিশ না সাহসী। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এমা অ্যান্ড ম্যাডিস লাইফস্টাইল। তোমরা কী ভাবো এমা আর ম্যাডির লাইফস্টাইল নিয়ে, যে ওরা এই রিমোটলি কাজটা করে, ওরা কোনো জায়গায় স্থির থেকে কাজ করে না। উড ইউ লাইক ট্রাভেলিং অ্যান্ড চেঞ্জিং স্টেটস এভরি 3 months। তোমরা কি এটা এনজয় করবে 3 মাস অন্তর ট্রাভেল করা, জায়গা দেশ চেঞ্জ করা। হ্যাভ ইউ এভার ফেল্ট স্মল লাইক এমা। তোমার লাইফেও কি এমন কোনো সময় এসছে যখন তুমি এমার মতো গুটিয়ে গেছো, কারোর সাথে কথা বলো, নিজের মতো থাকার চেষ্টা করেছো। আশা করি এই টার্মটা আমাদের সবার লাইফে আগে পরে হোক এসেছে, এবং যার লাইফে আসেনি আসবে, কিন্তু আমি খুব প্রে করি কারোর লাইফে এরম না আসুক, সে হ্যাপি থাকুক। আর নেক্সট হচ্ছে, জাস্টিনস মম ডিড সামথিং রিয়েলি আউট অফ ক্যারেক্টার ওয়াইল ডিলিং উইথ হার গ্রিফ, হোয়াট আর সাম অফ দ্য থিংস ইউ হ্যাভ সিন গ্রিফ ডিউ টু সামওয়ান। মানে এখানে বলছে যে জাস্টিনের মা তার দুঃখ থেকে বেরোনোর জন্য যে জিনিসটা করেছে সেটা খুব একটা মানে ঠিক না, আউট অফ ক্যারেক্টার। তো তুমিও কি কোনোদিনও তোমার দুঃখ থেকে ডিল করার জন্য এরকম কিছু করেছো? তারপর বা অন্য কাউকে চেনো যে এরকম কিছু করেছে? উড ইউ এভার পুট এ ওয়াইল্ড বেবি অ্যানিম্যাল ইন ইয়োর শার্ট।
তুমি কি কোনোদিনও কোনো ওয়াইল্ড জীবজন্তুকে নিজের জামার মধ্যে রেখেছো? কারণ এটার হচ্ছে যে একদিন জাস্টিনের মা আর তার বান্ধবী মানে জেলে যাওয়ার আগের দিন এই স্টোরিটার মধ্যেই দুজনে মিলে একটা জায়গায় হ্যাং আউট করতে গেছিলো এবং সেখানে রাকুন হয় না, রাকুন, সেই ওয়াইল্ড বেবিদেরকে নিয়ে জাস্টিনের মা তার বান্ধবী নিজেদের শার্টের মধ্যে রেখেছিল যাতে ঠিক জায়গায় দিয়ে দিতে পারে। তাই সেটার কনটেক্সট থেকেই প্রশ্নটা করা। উড ইউ এভার পুটেও, না এটা তো হয়ে গেল, ইজ জাস্টিন দ্য অ্যাসোল? একদমই নয়, জাস্টিন সবচেয়ে সুইট বয়ফ্রেন্ড। ইভেন জাস্টিনের ক্যারেক্টারটা পড়ার পর না আমার মনে হচ্ছে এমা যখন ওকে ছাড়ছিল ও ভুল করছিল, বাট ওটা দরকার ছিল। তো ওভারঅল বইটা তোমরা পড়তে পারো, বইটা খুব সুইট একটা স্টোরি, তোমাদের পড়ে খুবই ভাল লাগবে। আর জাস্টিন একটা একদম আইডিয়াল বয়ফ্রেন্ড, বুক বয়ফ্রেন্ডদের মধ্যে তো থাকবেই সুইট হিসাবে। তো আমার স্টোরি সামারি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।